আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি উপন্যাস পড়ে শোনাচ্ছি। উপন্যাসটির নাম বাইজি কন্যা। লিখেছেন জান্নাতুল নাইমা। পর্ব সংখ্যা ৩১ থেকে ৩৩, সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। সকালবেলা নাস্তা করার সময় বমি হয়েছে মুনতাহার। দুপুরবেলাও কিছু খেতে পারলো না। সবটা খেয়াল করলো শবনম। তারপর তার স্ত্রীর যে সময়কাল জেনে বিস্মিত হলো। গালে মৃদু থাপ্পড় দিয়ে বলল, হ্যাঁ গো মুন, এত বেখেয়ালি কেন তুমি? শুভ সংবাদ বুঝি এলো এবার? সে কোথায়? শবনমের মুখে এমন বাক্য শুনে লজ্জায় নাকের ডগা রক্তিম হয়ে উঠল। মাথা নুয়ে বলল, জানি না। শবনম খুশিতে আত্মহারা হয়ে মুনতাহাকে জড়িয়ে ধরল। বলল, তুমি ঘরেই থাকো, আমি এখনই আসছি। মিনিট পাঁচেক পরেই ফিরে এলো শবনম। গর্ভাবস্থা পরীক্ষার কিট এনে মুনতাহার হাতে দিয়ে বলল, যাও নিশ্চিত খবর নিয়ে এসো। মুনতাহা লজ্জায় আড়ষ্ট হয়ে বলল, তোমার কাছে ছিল? আমি কদিন ধরেই ওনাকে বলছিলাম এনে দেওয়ার জন্য, উনি গায়ে লাগায়নি। হ্যাঁ গো, আনাই ছিল। যখনই সন্দেহ হয় তখনই তোমার বড় ভাইকে দিয়ে আনাই, আর প্রতিবারই নিরাশ হই। কিঞ্চিত মন খারাপ হয়ে গেল মুনতাহার। তার মন খারাপ দেখে শবনম বলল, এই বোকা মেয়ে, তুমি মন খারাপ করছো কেন? যে সুখবর এ বাড়িতে আমি দিতে পারিনি সেটা না হয় তুমিই দিলে। যাও তো যাও, আর দেরি করো না, আমার আর তর সইছে না। শবনমের তাগাদায় দুরু দুরু বুকে পরীক্ষা করেই ফেলল মুনতাহা। ফলাফল আশানুরূপ হতেই খুশিতে দুচোখ বেয়ে অশ্রুপাত শুরু হলো তার। আল্লাহকে শুক্রিয়া জানিয়ে বিড়বিড় করে বলল, ভাবির মতো আমিও ভেবেছিলাম এ বংশে অভিশাপ লেগেছে, যার কারণে তার মতো আমার গর্ভেও সন্তান আসছে না। কিন্তু তুমি প্রমাণ করে দিলে আমি নিরপরাধ। এত দুঃখের পর একটু সুখের মুখ তুমি আমাকে দেখিয়েছ। হে আল্লাহ, লক্ষ কোটি শুক্রিয়া জানাই তোমাকে। পলাশ বাড়িতে নেই। সেদিন প্রণয়ের হয়ে প্রেরণার কাছে সুপারিশ করেছিল মুনতাহা। বুঝিয়েছিল অনেক কিছুই। প্রেরণা বলেছিল সে ভেবে দেখবে। তারপর কয়েকদিন কেটে গেল, প্রেরণা কিছুই বলেনি। কিন্তু আজ যখন বড় বউয়ের মুখে শুনল মুনতাহা গর্ভবতী, এ বংশের সন্তান জন্ম দেবে সে, তখন আবেগান্বিত হয়ে পড়ল। অরুণারও আবেগ ঘন হলো। তখন দুজনই মুনতাহার কক্ষে এসে কিছুক্ষণ তার সাথে আহ্লাদ করলো। অরুণা তো জ্বর করে কেঁদে দিয়ে বলল, বংশের বাতি তো প্রায় নিবু নিবু, এতজন থেকেও যেন কেউ নেই। মানুষটা চলে গিয়ে সব যেন অন্ধকার করে দিচ্ছে। এবার তোমার কাছে এসে ফিরবে বউ, দেখো। প্রেরণা বলল, আপা দেখো, আমার পলাশের ঘর আলো করে উনিই আসবেন। দুই শাশুড়ির মন্তব্য শুনে মুনতাহা খুশি খুশি হলেও শবনম ঠিক বুঝলো গর্ভবতী হতে না হতেই শুরু হয়ে গেছে নাতি চাই নাতি চাই। দীর্ঘশ্বাস ছেড়ে কক্ষ থেকে বেরিয়ে গেল শবনম। প্রেরণা মুনতাহার দুহাত চেপে ধরে বলল, বলো মা, কি চাস তুই আমার কাছে? আমার কাছে আজ যা তুই যা চাবি তাই পাবি। আহ্লাদে গদগদ হয়ে মুনতাহা বলল, আম্মা, এই খবর শুনে ওনার মধ্যে পরিবর্তন আসলেও আসতে পারে, কিন্তু তার জন্য ওনার মাঝে নূরকে পাওয়া অসম্ভব, এই অনুভূতি আনতে হবে। উনি যখন জানবে উনি বাবা হতে চলেছেন, অবশ্যই খুশি হবেন। পাশাপাশি যখন প্রণয় ভাইয়ের সঙ্গে নূরের বিয়ে হয়ে যাবে, তখন উনি নূর থেকে ফিরে আসবেন। আমি আমার ভালোবাসা দিয়ে ওনাকে আটকাতে না পারলেও আমার সন্তানকে দিয়ে ঠিক আটকে দেব। মুনতাহার কথাগুলোকে সমর্থন করল অরুণা। প্রেরণা নূরকে মন থেকে মেনে না নিলেও সব দিক চিন্তা করে মুনতাহাকে বলল, তোকে আমি অনেক কষ্ট দিয়েছি মুন। আমার ছেলের জন্য তুই অনেক কষ্ট ভোগ করেছিস। শেষ পর্যন্ত যদি এই উপায়ে তুই সুখ পাস তবে তাই হবে। প্রণয়কে নিজের কক্ষে তলব করেছিল প্রেরণা। বাইজি কন্যাকে জীবনসঙ্গী করার সিদ্ধান্তে মত দিয়েছে সে, কিন্তু এর পেছনের কারণগুলোও উল্লেখ করেছে। সেসব কারণ আমলে নিল না প্রণয়, শুধু মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করলো মুনতাহার কাছে। মুনতাহা মা হতে চলেছে, এই সুখবর বাড়ির প্রতিটি সদস্যের কাছে পৌঁছে গেল। বৃদ্ধদের থেকে শুরু করে তল্লাটের সবাই জানলো জমিদার বাড়ির এত দুর্দশার মুহূর্তে নতুন অতিথি আসছে। কেউ দুঃখতে ভরিয়ে দিয়ে চলে যায়, আবার কেউ সব দুঃখ মোচন করতে ফিরে আসে। রুমানা আর অলিউর পাঁচফোড়ন গৃহে যে ক্ষতের সৃষ্টি করে গেছে তা পূরণ করতেই হয়তো একটি নিষ্পাপ শিশু ভূমিষ্ঠ হবে। শাহিনুর জানালার কাছে দাঁড়িয়ে আছে, যেখান থেকে বাইজি গৃহ পুকুরঘাট স্পষ্ট দেখা যায়। এই মুহূর্তে সে একধ্যানে চেয়ে আছে পুকুরঘাটে, অল্প স্বল্প স্মৃতিচারণ করছে। সে স্মৃতির এক পর্যায়ে রঙনের উৎফুল্ল চেহারা ভেসে উঠল। রঙনের শুভ্রময় মুখটুকু স্মরণ হওয়ার পরপরই প্রণয়ের শ্যামবর্ণ ভারী চেহারার আবির্ভাব ঘটল। অদ্ভুতভাবেই দুজনের চেহারা ক্ষণে ক্ষণে স্মরণ হতে লাগলো। প্রণয়ের গভীর দৃঢ়দৃষ্টি আর রঙনের সাদাসিধে প্রফুল্ল চাহনি, দুজনেই সুনিপুণভাবে স্মরণ করতে করতে অন্তঃকোণে প্রশ্ন জাগলো, এত কিছু হয়ে গেল, বাসিওয়ালাকে কেন পাশে পেলাম না? সে কোথায় হারিয়ে গেল? তার অবর্তমানে তার ডাক্তার ভাইয়ের বউ হয়ে গেলে সে তো খুব কষ্ট পাবে। সব ভাই মিলে আমার বাসিওয়ালাকেই কেন কষ্ট দেয়? বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো শাহিনুরের। সে মুহূর্তে উপস্থিত হলো প্রণয়। পেছনে তার অতি নিকটে দাঁড়িয়ে সশরে বলল, নূর, একটি সুখবর আছে। চমকে উঠল শাহিনুর। পেছন ঘুরে দেখলো পিরিচে করে চারটে মিষ্টি
নিয়ে এসেছে প্রণয়। দুটো মিষ্টিতে দুটো কাঁটা চামচ ডাবানো। মিষ্টি থেকে দৃষ্টি তুলে প্রণয়ের দিকে তাকালো, বলল, আমি মিষ্টি খাই না। যার মাঝে এত সুইটনেস রয়েছে তার সুইট খাওয়ার কি প্রয়োজন? সুইট কি? হৃদয় কুচকে প্রশ্নটি করল শাহিনুর। প্রণয় হকচকিয়ে গেল। পরক্ষণেই মনে পড়ল শাহিনুর তো পুঁথিগত শিক্ষা গ্রহণ করেনি। বাংলা একটু আধটু বুঝলেও ইংরেজিতে একেবারেই জ্ঞান শূন্য সে। মনে মনে ভীষণ রকম একটি হাসি দিল, কিন্তু মুখ স্বাভাবিক রাখলো। নূরের দিকে অল্প ঝুঁকে গাঢ় চোখে তাকিয়ে দুর্বোধ্য স্বরে বলল, সুইট মানে মিষ্টি, আর সুইটনেস মানে মিষ্টত্ব। এটুকু বাক্য বলেই নিজের হাতে থাকা মিষ্টিতে ইশারা করে বলল, এগুলো মিষ্টি। আর নূরের দিকে আগাগোড়া দৃষ্টিপাত করে বলল, আর তুমি পুরোটাই মিষ্টত্ব। কর্ণকুহরে এমন ভয়াবহ অসভ্য মার্কা বাক্য পৌঁছাতেই সর্বাঙ্গ শিউরে উঠল শাহিনুরের। খোলা জানালা ঝাপটে কয়েক কচ্ছটা শীতল হাওয়া ছুঁয়ে দিল তার সারা গায়ে। তার টানা টানা গভীর চোখে একজোড়া দুর্বোধ্য দৃষ্টি ডুবেছিল। সে দৃষ্টিতে কিছু একটা পরখ করবার চেষ্টা করেও বৃথা হলো শাহিনুর। কেন জানি ভীষণ দুর্বল অনুভূত হচ্ছে। ওই গাঢ় দৃষ্টিতে দীর্ঘ সময় চেয়ে থাকার সাহস হলো না। কেমন যেন শরীর অসাড় হয়ে যাচ্ছিল। বক্ষস্থলে কেউ মৃদু আর্তনাদ করছিল। নিরাশ চিত্তে দৃষ্টি সরিয়ে পিছন ঘুরে রুদ্ধশ্বাস ছাড়ল সে। প্রণয়েরও ঘোর কাটল। বিড়বিড় করে বলল, শিট, আরেকটুর জন্য সম্মোহন করতে পারলাম না। শাহিনুরের শ্বাস প্রশ্বাসের তীব্র শব্দে বক্ষে শীতল স্রোত বয়ে গেল প্রণয়ের। মৃদু পায়ে সে একদম জানালার কাছে এসে শাহিনুরের সম্মুখে দাঁড়ালো। বলল, মুনতাহা প্রেগনেন্ট। সকলকে মিষ্টি মুখ করানো হচ্ছে, তাই তোমার জন্য নিয়ে এলাম। কথা শেষ করার পরপরই আবার বলল, মানে মুনতাহা গর্ভবতী, মা হতে চলেছে। আমার ভাইয়ের সন্তান তার পেটে, বুঝেছো? কান গরম হয়ে গেল শাহিনুরের। নাকের ডগা লালচে আবার ভরে উঠল। প্রেগনেন্ট মানে সে জানে তার মান্নাত বুবুও তো মা হতে যাচ্ছিল। তখনই শুনেছিল এই কঠিন শব্দটা। বিয়ের পর নারী পুরুষের মিলন ঘটলে তাদের পবিত্র মিলনে খুশি হয়ে সৃষ্টিকর্তা তাদের সন্তান দান করেন। এগুলো সে জানে। সে এতটাই বোকা নয় যে এসব জানবে না। ডাক্তারটা কত নির্লজ্জ, কিভাবে সে তাকে এসব বলছে। নত হওয়া দৃষ্টিজোড়া নতই রাখলো শাহিনুর। দু হাতে শাড়ি খামচে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল। এদৃশ্য দেখে প্রণয়ের চোখ জোড়া বড় বড় হয়ে গেল। কয়েক পল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে সামনে থেকে সরে গিয়ে পিরিচটা বেতের টেবিলে রাখলো। চিন্তা করলো, নূর কি কোনোভাবে লজ্জা পেল? মুনতাহা প্রেগনেন্ট মানে সে মা হতে চলেছে। প্রেগনেন্ট শব্দটা মনে মনে উচ্চারণ করতে গিয়েও আটকে গেল শাহিনুর। প্রণয়ের দিকে ফিরে তাকাতেই দেখলো প্রণয় শটান হয়ে দাঁড়িয়ে কি যেন ভাবছে। তার ভাবুক দৃষ্টিতে তাকিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো সে। একদম সামনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর এক দৃষ্টিতে প্রণয়ের গম্ভীর মুখের দিকে তাকিয়ে ভাবলো, বাসিওয়ালা যখন জানবে তার ভালোবাসার মানুষটি মা হতে চলেছে, সে কি খুশি হবে নাকি দুঃখ পাবে? রঙন খুশি হবে এটা মনে আসতেই বিষাদময় অনুভূতিতে এক চিলতে ভালো লাগায় ছেয়ে গেল শাহিনুরের। কিন্তু রঙন দুঃখ পাবে এটুকু ভাবতেই বক্ষস্থল ব্যথিত হলো। সে ব্যথা স্পষ্ট ফুটে উঠল চোখে মুখে। তার ব্যথাহত দৃষ্টিজোড়ায় দৃষ্টি পড়তেই গম্ভীর চিত্তে প্রণয় বলল, কি হলো? শাহিনুর মাথা নত করে ফেলল। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার বাসিওয়ালা কোথায় আপনি জানেন? এমন একটি মুহূর্তে এমন একটি বাক্য শোনার জন্য মোটেই প্রস্তুত ছিল না প্রণয়। শান্ত পুরুষকে নিমেষেই অশান্ত করে দেওয়ার অপরিসীম ক্ষমতা একজন নারীরই রয়েছে। তার থেকেও ভয়াবহ ক্ষমতা রয়েছে শাহিনুরের। যে ক্ষমতা ডক্টর প্রণয় চৌধুরীকে নিমিষেই অগ্নিকুণ্ডে পরিণত করতে পারে, আবার নিমিষেই বরফখণ্ডেও পরিণত করতে পারে। এ মুহূর্তে অগ্নিকুণ্ড রূপ নিল প্রণয়। আকস্মাৎ শাহিনুরকে হ্যাচকা টান দিয়ে নিজের সন্নিকটে নিয়ে এলো। তার পুরুষালী বুকের পাটায় এসে ঠেকলো শাহিনুরের পিঠ। মাথা ঠেকলো তার ডান কাঁধ। সই শঙ্কিত হয়ে সরে যেতে উদ্যত হতেই নিজের বাহু দ্বারা শাহিনুরের কমল মসৃণ গলা চেপে ধরল। শাহিনুরের মনে হলো রক্তে মাংসে তৈরি করা বলশালী একটি ছুরি চেপে ধরা হয়েছে তার গণ্ডস্থলে। ক্রোধে চোখ মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে প্রণয়ের। দেহে যেন 10 পুরুষের শক্তি বর করেছে তার। শরীরের রক্ত টকবক করছে। এই মেয়েটা ভালোবাসা বুঝে না, এটা ডাহা মিথ্যা কথা, বরং অতিরিক্ত বোঝে। এত আবেগ এত ভালোবাসা দেখে শরীরে আগুন ধরে গেছে আজ। গণ্ডস্থলে বেশ চাপ প্রয়োগ করে ক্রোধান্বিত হয়ে কাঁপতে কাঁপতে বলল, বাসিওলা বাসিওলা বাসিওলা। এই একটা শব্দ আমার অন্তর জ্বালিয়ে দিয়েছে একেবারে। আর একবার এই শব্দ উচ্চারণ করলে একদম শেষ করে দেব। কেসে উঠল শাহিনুর। প্রণয়ের শক্তির সঙ্গে কোনো ক্রমে পেরে না উঠে চাপা কণ্ঠে বলল, আম্মা গো, মরে গেলাম। এটুকু বাক্য শুনতেই হাত নরম করে ছিটকে সরে গেল প্রণয়। ধপ করে মেঝেতে বসে কাশতে শুরু করলো শাহিনুর। দু হাতের তালু দ্বারা ললাটের সমস্ত ঘাম মুছে দিয়ে হাত ঝাঁকি মারল প্রণয়। সিনা উঁচু করে জোরে সোরে শ্বাস ছাড়লো আর নিল। হাঁপাচ্ছে শাহিনুর নিজেও। তার দিকে এক পলক চোখ পড়তেই ঝড়ের বেগে সামনে এসে হাঁটু গেড়ে বসলো প্রণয়। রক্ত লাল দৃষ্টি ছুড়ে দিয়ে হিংস্র কণ্ঠে বলল, ভালোবাসা খুব দরদ বাসিওয়ালার জন্য। বন্ধু, পরম বন্ধু। পরম বন্ধু যেদিন শত্রু হয়ে ধরা দেবে সেদিন বুঝবে। চরম মূর্খতার দাম দিতে হবে সেদিন। বাসিওয়ালা আমার বাসিওয়ালার হ্যাঁ।
দমকাতে দমকাতে আবার উঠে দাঁড়ালো প্রণয়। ক্রোধ নিয়ন্ত্রণ করার জন্য দুহাত দু কোমরে রেখে 12 কয়েক পায়চারি শুরু করলো। শাইনুরের শরীরটা মৃদু কাঁপছে, ঠায় বসে চোখ বুজে আছে সে। প্রণয় আর চোখে তাকে একবার দেখে দেখে নিয়ে চিৎকার করে বলল, মূর্খ তো মূর্খই হয়, এত রূপ দিয়ে কি হবে, কি হবে, মাথায় তো ঘিলু নেই। ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো শাইনুর। তার চোখ দিয়ে অশ্রু না ঝরলেও প্রণয় বুঝতে পারলো ব্যাপক ভয় আর ব্যাপক কান্না লুকানোর তীব্র চেষ্টা করছে মেয়েটা। রাগে মাথাটা এবার অবশ লাগলো তার। দুহাতে নিজের চুলগুলো খামচে ধরে বলল, একে নিয়ে কি করব আমি, উফ। রাত তখন কটা বাজে অনুমান করা গেল না। ঘুমন্ত শাইনুরকে পাজাকুলে করে বিরতিহীন হেঁটে চলেছে প্রণয়। তন্দ্রাচ্ছন্ন হয়ে বুকে মুখ গুজে তপ্ত নিঃশ্বাস ছাড়ছে মেয়েটা। প্রতিটি নিঃশ্বাস একদম প্রণয়ের বুকের মধ্যখানে গিয়ে ঠেকছে। প্রণয় বুঝলো শাইনুরের ঘুম বেশ গাঢ়। একবার গভীর ঘুমে তলিয়ে গেলে সহজে জেগে ওঠে না। গুনে গুনে আর মাত্র 14 দিন, তারপরই তাদের বিয়ে। অথচ সেই দিন তার রুক্ষ আচরণের শিকার হয়ে মেয়েটা কেমন যেন মিয়ে গেছে। আগে যাও 2-4টা কথা বলতো, এখন একেবারেই বলে না। বিয়েতে অসম্মতি পর্যন্ত দেয় না। হাজারটা কথা বলেও ওর মুখ থেকে একটি বর্ণ বের করা যায় না। সারাক্ষণ চুপ মেরে বসে থাকে। খাবার দিলে খায়, না দিলে কিছুই বলে না। ঘুমানোর সময় নিবিড়ভাবে ঘুমিয়ে পড়ে। আগে মাঝে সাঝে প্রণয়ের দিকে তাকিয়ে থাকতো, চুপি চুপি দেখতো তাকে। সেদিনের পর আর তাকায়ও না। বড্ড ভয় হচ্ছিল প্রণয়ের। তার নূর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে না তো? রাগের বশবর্তী হয়ে বাচ্চা মেয়েটাকে কঠিন আঘাত করেনি তো? হাজার হোক অল্প বয়স, কতটুকুই বা বোঝার ক্ষমতা হয়েছে তার। মনের ভিতর অসংখ্য ভয় নিয়ে মান্নাতের সঙ্গে দেখা করে সে। সেদিনের ঘটনা পুরোটা বর্ণনা করে। সবটা শুনে কিঞ্চিত রাগান্বিত হয় মান্নাত, কিন্তু প্রকাশ করতে পারে না। শুধু জানায় নূরকে কিছু সময়ের জন্য তার কাছে ছেড়ে দিতে। প্রণয়ও ঠিক এটাই চাইছিল। এমন পরিস্থিতিতে নূরের পাশে একমাত্র মান্নাতকেই প্রয়োজন। তার সঙ্গ যেহেতু পছন্দই করে না, যার সঙ্গ পেলে মেয়েটা একটু আরাম বোধ করবে, তার কাছেই এলো প্রণয়। পাঁচফোড়ন গৃহ থেকে বেরিয়ে সোজা পেছনের রাস্তা ধরল সে। জ্যোৎস্নার মৃদু আলোতে অনায়াসে হেঁটে চলেছে। চারপাশে ঝিঝি পোকারা অবিশ্রান্ত ডেকে যাচ্ছে। আকাশে খলখল হাসিতে পূর্ণ চাঁদ উঠেছে আজ। সেই আলোতে শাইনুরকে সন্তর্পণে বক্ষে চেপে এগিয়ে গেল। পুকুর ঘাটের সিঁড়িতে বসে বসে আছে মান্নাত ভাইজি। অপেক্ষা করছে নূরের জন্য। প্রণয় তার সম্মুখে হাজির হতে বিস্মিত হয়ে গেল সে। বসা থেকে উঠে বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে নূরের? কিছু হয়নি মান্নাত, ঘুমেছিল তাই জাগানোর প্রয়োজন মনে করিনি, এভাবেই নিয়ে এসেছি। স্বস্তির শ্বাস ত্যাগ করলো মান্নাত। প্রণয় সযত্নে শাইনুরকে সিঁড়িতে বসিয়ে মান্নাতকে ইশারা করলো ধরতে। মান্নাত পাশে গিয়ে বসে আদুরে হাতে শাইনুরকে ধরে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল। মাথায় আলতো হাত বুলাতে বুলাতে আদুরে স্বরে ডাকলো, নূরমণি, ও নূরমণি। নোনা পানিতে মান্নাতের দৃষ্টি ঝাপসা হয়ে উঠল। প্রণয় বলল, সাবধানে ধরে বসো আর দ্রুত জাগানোর চেষ্টা করো, আমি আশেপাশেই আছি। প্রণয় চলে গেল। হু হু করে কেঁদে ফেললো মান্নাত। এক হাতে শাইনুরের কাঁধ জড়িয়ে অন্য হাতে গালে আলতো করে ছুঁয়ে ডাকতে লাগলো। কিছু সময় অতিবাহিত হতেই ঘুম আলগা হলো শাইনুরের। আলস্য বনিতায় পিটপিট করে তাকাতেই দেখলো সামনে কয়েক ধাপ সিঁড়ির পরেই পানি। চারপাশে কেমন আবছা আলো। অনুভব করলো সে আরও আদুরে বুক ছুঁয়ে আছে। সহসা ঘাড় কাত করে তাকাতে মান্নাতকে দেখে বুবু বলে ঠুকরে উঠল। একদিনের জমিয়ে রাখা কান্না উগরে বেরিয়ে এলো তার। মান্নাত বুকে টেনে নিল তাকে। আদুরে বুকের সান্নিধ্য পেয়ে সে বাচ্চাদের মতো ফুপাতে লাগলো। একসময় কান্না থামিয়ে চোখ বুজে লম্বা করে শ্বাস নিতে শুরু করলো। তার মাথায় আর পিঠে হাত বুলাতে বুলাতে মান্নাত বলল, মামা গন্ধ খুঁজছিস? হুম, তাহলে? বুবু 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 গন্ধ পাচ্ছি। বক্ষস্থল মৃদু কেঁপে উঠল মান্নাতের। দু চোখে ভরে ওঠা নোনা পানিগুলো অবিরত গাল বেয়ে পড়তে লাগলো। মাথায় চুমু খেয়ে বলল, তুই নাকি ডাক্তার সাহেবের সাথে একেবারেই কথা বলছিস না? ডাক্তার খুব খারাপ বুবু, ডাক্তার খুবই ভয়ানক। এটুকু বলেই আর আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রইল মান্নাতকে। এক নিঃশ্বাসে প্রণয়ের সম্পর্কে বেশ বদনাম করলো। মান্নাত মৃদু হেসে বলল, নূর, ডাক্তার সাহেব তোকে ভালোবাসে, খুব ভালোবাসে রে। তাই তো তোর মুখে অন্য পুরুষের নাম শুনে অমন প্রতিক্রিয়া দেখিয়েছে। নূর অভিমানী কণ্ঠে বলল, আমিও তো বাসিওয়ালাকে ভালোবাসি। বাসিওয়ালা যখন অন্য নারীকে ভালোবাসার কথা বলে আমি তো রাগ করি না, আমার তো খারাপ লাগে না। ম্লান হেসে মান্নাত বলল, যেদিন সত্যি সত্যি মনে প্রাণে কোনো পুরুষকে ভালোবাসবি সেদিন তার আশেপাশে তুই ব্যতীত অন্য কোনো নারীকেও কল্পনা করতে পারবি না। যদি করিস ডাক্তার মশাইয়ের মতো তোরও অন্তর জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। তাহলে কি আমি বাসিওয়ালাকে ভালোবাসি না? ওহো, একটুও না। অনেক কিছু বোঝালো মান্নাত। শারমিন বেঁচে থাকতে প্রণয় যে তার কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল, এই সত্যির মাঝে একটু মিথ্যার আশ্রয় নিয়ে বলল শারমিন তার সঙ্গে প্রণয়ের বিয়ে দিতে চেয়েছিল। এমন কথা শুনে যেন আকাশ থেকে পড়ল শাহিনুর। অবাকান্বিত কণ্ঠে বলে উঠল, আম্মা ওনার সাথে আমার বিয়ে দিতে চেয়েছিল? কিন্তু আম্মা যে বলতো জমিদার বংশের সবাইকে ঘৃণা করে। একটু মিথ্যা বলে যদি নূরকে সমস্ত বিপদ থেকে রক্ষা করা যায় তাহলে তো ক্ষতি নেই।
তাই মান্নাত বলল, সখী যখন ডাক্তার সাহেবকে জানতো না তখন ঘৃণা করত, যখন ডাক্তারের সম্পর্কে জানলো মানুষ হিসেবে তিনি কত ভালো বুঝলো তখন আর আপত্তি করেনি, রাজি হয়ে গিয়েছিল। সব শুনে স্তব্ধ হয়ে বসে রইল নূর। মান্নাত বলল, আমার একটা কথা রাখবি? বলো। আমাকে ছুঁয়ে কথা দিয়ে রাখবি? পুনরায় কেঁদে ফেললো শাইনুর। মান্নাতকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, এখন এই দুনিয়ায় এখন তুমি ছাড়া আপন বলে আর তো কাউকে অনুভব করি না বুবু। আমি জানি তুমি যা বলবে আমার ভালোর জন্যই বলবে, ঠিক আম্মার মতন। তাহলে ডাক্তার সাহেবকে বিয়ে করতে রাজি হও নূর। বিশ্বাস কর, এতেই সবার মঙ্গল হবে, তোর আম্মাও খুশি হবে। নীরব হয়ে গেল শাইনুর। ক্ষণকাল চুপ থেকে মাথা নাড়িয়ে সম্মতি দিল। তারপর কতক্ষণ সময় কেটে গেল ওরা জানে না। হঠাৎ প্রণয়ের আবির্ভাব ঘটল, জানালো এবার ফিরতে হবে। শাইনুর প্রচণ্ড শক্ত করে আঁকড়ে ধরল মান্নাতকে, বলল, বুবু আমার খুব কষ্ট হয়। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করলো মান্নাত। মাথায় হাত বুলিয়ে বলল, নূর, মানুষের জন্য দুনিয়াটা একটা সরাইখানা। এখানে কেউ চিরকাল থাকতে পারে না, তাই যতকাল থাকা যায় ততকাল একটু স্বস্তি নিয়ে থাকাটাই শ্রেয়। যে স্বস্তিটুকু আমরা পাইনি সে স্বস্তিটুকু তুই পাবি। মনে রাখিস, কাঁটা দিয়ে কাঁটা তোলা একটু হলেও কঠিন, কিন্তু সূচ দিয়ে কাঁটা তোলা খুব সহজ। তোর জীবনে সেই সূচ এই ডাক্তার সাহেব। মান্নাত চলে গেল। শাইনুর উঠে দাঁড়াতেই একটি ইটের খণ্ড পায়ের তলায় বাজতে সূচক শব্দ করে উঠল। আটকে উঠে প্রণয়ের নিচে চেয়ে দেখলো শাইনুরের পা খালি। মনে পড়লো আসার সময় কোলে চড়ে এসেছে, যাওয়ার সময় জুতার প্রয়োজন হতে পারে। বেমালুম ভুলে গিয়েছিল সে। শাইনুর পায়ে ব্যথা পেয়ে চোয়াল শক্ত করে রাগি চোখে তাকালো প্রণয়ের দিকে। প্রণয় বেশ বুঝলো যত দোষ এখন এই ডাক্তারের, তাই কোনো কিছু না ভেবে আবারও কোলে তুলে নিল তাকে। শাইনুর ছটফটিয়ে উঠল, নিচু কণ্ঠে বলল, কি করছেন? ছাড়ুন আমায়। ছি ছি। তাচ্ছিল্য হেসে হাঁটতে শুরু করলো প্রণয়। বলল, খুব আসার সময় এভাবে এসেছো, এখন ঢং করো না। অভিমানে ক্রোধে গাল ফোলালো শাহিনুর। সে আশ্চর্যান্বিত সে আশ্চর্য রাগান্বিত রূপ দেখে একগাল হাসল সে। রাতের মায়াবী আশ্চর্য সৌন্দর্য হৃদয় আহত করা শাহিনুরের রূপে মুগ্ধ হয়ে হঠাৎ মাঝপথে থেমে গেল সে। একবার শাহিনুরের মুখ পানে, আবার নূর আকাশ পানে তাকালো, চোখ বন্ধ করে লম্বা একটি শ্বাস ছাড়ল। প্রকৃতির মৃদুমন্দ বাতাসে শরীর জুড়ে অদ্ভুত শিহরণ বয়ে গেল। বক্ষস্থলে ডিপ ডিপ আওয়াজ শুনতে পেল অতি সূক্ষ্মভাবে। অনুভব করলো শাহিনুরের ছোট প্রাণের ধুকভুকানিও। একটি নিস্তব্ধ রাত, চারদিকে জ্যোৎস্নায় মাখামাখি, আকাশে চাঁদের হাসি, হৃদয়ের অতি নিকটে প্রিয়তমার উষ্ণ নিঃশ্বাস, সব মিলেমিশে রোমাঞ্চকর হয়ে উঠল প্রণয়ের মন। এক পলক চাঁদের পানে তাকিয়ে আরেক পলক শাহিনুরের দিকে তাকালো। সহসা উচ্চধ্বনি তুলে বলে উঠল, শোনো হে আকাশ, শোনো হে বাতাস, শোনো গো অবুঝ ছোট্ট মন, আমার বোকা সাহসীর কিছু কথা শুনে যাও গো তোমরা। সে বড়ই রূপবতী, তার রূপের জাদু তো করেছে আমার মন চুরি, হয়েছে আমার মনোহরিণী। হরিণাক্ষী দৃষ্টির প্রেমে পড়ে এ হৃদয় হলো আক্ষিপ্ত। মন বলে দূর আকাশে চন্দ্রের আলো যেন সে, কাছে যেতে দেয় না মোরে, দূরে থাকতে পারি না রে। সে কেন বোঝে না মোরে, সে কেন বোঝে না রে। এটুকু বলে শাহিনুরকে কিঞ্চিত ঝাঁকিয়ে বলে উঠল, ওগো মোর প্রিয়দর্শনী, কেন বোঝো না তুমি মোরে। প্রণয়ের প্রলাপ শুনে আকস্মাৎ এভাবে ঝাঁকিয়ে দেওয়াতে পড়ে যাওয়ার ভয়ে চোখ মুখ খিচে দুহাতে প্রণয়ের শার্ট খামচে ধরল শাহিনুর। সুযোগ পেয়ে অতি সন্তর্পণে আরেকটু বুকে চেপে ধরল প্রণয়। প্রকৃতি যেন উচ্চরলে বলতে শুরু করলো, যাবজ্জীবন হয়ে যাক এই সময়টার। দেখতে দেখতে কেটে গেল 14 দিন। অলিউরের 40 শেষে নিকটাত্মীয়রা পাঁচফোড়ন গৃহেই অবস্থান করলো। প্রণয়ের সিদ্ধান্ত আগামীকাল, তাই তার আর নূরের বিয়ের কার্যক্রম সম্পূর্ণ হবে। তার সিদ্ধান্ত সকলে সায় দিল। এতে অবশ্য বিরূপ প্রভাব পড়ল পলাশের মনে। মায়ের উপর ভীষণ চোটপাট করে শেষে বড় মায়ের হাতের থাপড় খেতে হয়েছে তাকে। ফলে ক্ষুব্ধ হয়ে গৃহ ছেড়ে বেরিয়ে গেছে সে। যাওয়ার আগে অবশ্য মুনতাহাকে হুমকি দিয়ে গেছে, সে যদি সবার মতো এই বিয়েতে যোগ দেয় তাহলে পেটের সন্তানটাকে আর দুনিয়ার আলো দেখতে দেবে না। মুনতাহাও ভয়ে আচ্ছন্ন হয়ে আর কক্ষ ছেড়ে বের হয়নি। এতে অবশ্য কানাঘুষা হচ্ছে, বদনাম হচ্ছে। তার স্বামী নামক পুরুষটা কত ভয়ঙ্কর সবাই জানে, তবুও বদনাম তারই হচ্ছে। কেউ জানে না এর পেছনে পলাশ রয়েছে। গৃহের সকলে জানলেও আত্মীয়রা কেউ জানলো না, বুঝলো না, বদনাম ঠিকই করলো। কাঙ্ক্ষিত সে মুহূর্তটি চলে এলো। প্রণয় আর শাহিনুরের বিয়ের দিন আজ। সকাল থেকে বেশ নিয়মকানুন মেনে শাহিনুরকে গোসল করানো হয়েছে। এত সব আয়োজন, এত কোলাহলে দম বন্ধ লাগছে, তবুও মুখ বুজে সবটা সহ্য করে নিচ্ছে। লোক সমাগমে একের পর এক নিয়ম সম্পূর্ণ হচ্ছিল, আর শাহিনুরের মনের ভিতর
ক্ষুদ্রাকারে ঝড় বয়ে যাচ্ছিল। সে ঝড়ের বেগ তীব্র বেগে বাড়িয়ে দিল এক নিকটাত্মীয়ের বউ, যিনি সম্পর্কে প্রণয়ের ভাবি হয়, নাম সুহানা। সে অবাকান্বিত সুরে হঠাৎ বলে উঠল, ইস, এমন তুলতুলে নরম দেহ ওই বিশাল দেহ দিয়ে একেবারে পিষে ফেলবে, সহ্য করা যায় এসব? সকলেই হৈ হৈ করে হেসে উঠল। শরীর ঝিমঝিম করে উঠল শাহিনুরের, লজ্জায় আরক্ত হলো তার শুভ্র মুখশ্রী। আপন মনে ছিছি করে উঠল সে। সবশেষে ভাবিরা মিলে বউয়ের সাজে সাজালো, তাকে লাল বেনারসি পরালো, ছোট্ট নরম দেহে শক্ত ভারী ভারী গহনায় ভরিয়ে দিল। ঠোঁটে খয়েরি রঙের লিপস্টিক লাগিয়ে আবারও সুহানা ভাবি বলল, ইস, টসটসে ঠোঁট জোড়ার আজ বুঝি রক্ষা নেই। সকলে আবারও খলখলিয়ে হেসে উঠল। শাহিনুর ভীষণ বিব্রত বোধ করল। কেন জানি এমন পরিস্থিতি, এমন বাক্যের আঘাত সহ্য করতে পারল না সে। এমন সময় খবর এলো কাজী এসে গেছে, এবার বিয়ে পড়ানো হবে। এ খবর আসার মিনিট কয়েক পরেই ভাবিরা মিলে একটি লাল সুতি শাড়ি দিয়ে শাহিনুরের সামনে দেয়াল পেতে দিল। শাড়ির এপাশে শাহিনুর, ওপাশে কাজীর সঙ্গে পল্লব চৌধুরী এবং প্রণয়ের মামা দাঁড়িয়ে আছে। এমন পরিস্থিতিতে শাহিনুরের মস্তিষ্ক একেবারেই ফাঁকা হয়ে গেল। ক্ষণকাল পর বর বেশি কক্ষে প্রবেশ করল প্রণয় চৌধুরী, যার পরনে সোনালি রঙের শেরওয়ানি, মাথায় বরের মুকুট। এক নজরে তাকালে এ মুহূর্তে তাকে তার পূর্ববংশীয় জমিদারদের মতোই লাগছে, যারা তার মতো সাহেবী পোশাক পরিধান করতো না, বরং বেশভূষায় সবসময় জমিদারিত্ব ফুটিয়ে তুলতো। প্রণয়ের দিকে অপলকে চেয়ে রইল ভাবিরা। শবনম বলল, মাশাআল্লাহ। নিয়ম অনুসারে কাজী তার বক্তব্য উপস্থাপন করলো। প্রণয়কে কবুল বলতে বলা হলো। সে শান্ত কণ্ঠে পরপর 3 কবুল পড়ল। সকলে বলে উঠল, আলহামদুলিল্লাহ। নিজের কাজ সম্পন্ন করে শাড়ির বেড়ার ওপাশে শাহিনুরের মুখোমুখি বসলো প্রণয়। তাদের মাঝে কেবল একটি শাড়ির দেয়াল। এবার কাজীকে ইশারা করলো প্রণয়। কাজী আবারও যথার্থ বাণী আউড়িয়ে শাহিনুরকে কবুল বলতে বলল। শাহিনুর যেন দিন দুনিয়া ভুলে চলে গেল ভিন্ন জগতে। ভাবিরা ধাক্কা দিল। আশপাশ থেকে সকলেই বলে উঠল, কবুল বলো, কবুল বলুন। কিন্তু শাহিনুর অনর কতক্ষণ আর চুপ করে থাকবে? চারপাশ থেকে অসংখ্য মানুষ এভাবে চিল্লাচ্ছে। শেষে নিজের আম্মার মান্নাত বুবুকে স্মরণ করে ভাঙা আওয়াজে কবুল শব্দটুকু উচ্চারণ করলো শাহিনুর। মিহিসে সুরে কবুল শুনে সর্বপ্রথম প্রণয়ের মুখে উচ্চারিত হলো, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বার কবুল পড়ার পর যখন একদম স্তব্ধ হয়ে গেল শাহিনুর, কোনো উপায়েই তৃতীয় কবুল বলল না সে, তখন হাত বাড়িয়ে শাড়ি উঁচিয়ে শাহিনুরের সন্নিকটে চলে এলো প্রণয়। লাল টুকটুকে বউটিকে সন্তর্পণের দৃষ্টিপাত করে নিয়ে ফিসফিসিয়ে বলল, প্রিয়দর্শনী, মাত্র 3বার কবুল বলারই তো ব্যাপার, বলে দিলেই হয়। তবুও শাহিনুর থম মেরে বসে রইল। প্রণয় আবারও বলল, প্রেম একতরফা হয়েছে বলে বিয়েটাও কি একতরফা হবে নাকি নূর? এই প্রণয় চৌধুরীর দিলেন রানী হওয়ার জন্য মুখ ফুটে 3বার কবুলই তো বলতে হচ্ছে। বলো নূর, 2বার যখন বলে দিয়েছ, আর একবার বলতে খুব বেশি কষ্ট হবে না। অনেকক্ষণ সময় নিয়ে তৃতীয় কবুল পড়ল শাহিনুর। বিয়ে সম্পূর্ণ হলো তাদের। কাজের সঙ্গে বেরিয়ে গেল প্রণয়। আত্মীয় স্বজনে ভরপুর 5 গৃহ। বিয়ে সমাপ্ত। এবার বউ দেখার পালা। শাহিনুরকে নিয়ে বসানো হলো বৈঠকখানায়। বৈঠকখানায় সর্বপ্রথম শাহিনুর পলাশকে দেখতে পেল। কি ভয়ানক তার দৃষ্টিজোড়া! অমন অগ্নিচক্ষুতে তাকিয়ে হৃদয় কেঁপে উঠল তার। এমন সময় প্রণয় এসে বসলো পাশে। শাহিনুর দৃষ্টি নত করে ফেলল। বিয়ের সাজে কপতিকে দেখে গা জ্বলে উঠল পলাশের। অত্যন্ত ক্ষোভের সঙ্গে ত্যাগ করলো বৈঠকখানা, যা দেখে তাচ্ছিল্য মিশিয়ে হাসলো প্রণয়। শাহিনুরের দিকে একটু ঘেঁষে বলল, আমার এক বন্ধু এসেছে, কথা বলে আসি। প্রণয় বৈঠকখানার সাইডে চলে গেল। আত্মীয় স্বজনদের সঙ্গে পরিচয় করানো শুরু হলো শাহিনুরকে। এমন সময় প্রণয়ের এক মামি বলল, চেহারা তো মন্দ না, কিন্তু বংশ পরিচয় তো নাই। তাকে তাল মিলিয়ে দূর সম্পর্কের ফুপু বলল, ঠিক বলেছ, রূপ দেখে পুরুষ মানুষের হুঁশ থাকে না। এখানেই প্রমাণিত। বংশের মান সম্মান ডুবিয়ে পুরুষ মানুষ মজা মস্তি করতে পছন্দ করে। মামি আবার বলল, শেষমেশ আমাদের প্রণয় এমন কাজ করবে ভাবতেও পারিনি। ফুপু বলল, একটা বাইজির মেয়ে বাড়ির বউ হলো, বাপের পরিচয় নাই এমন বউ ঘরে আনলো প্রণয়। আহারে! চারপাশ থেকে অগণিত মন্দ ভাষায় মনটা বিষিয়ে উঠল শাহিনুরের। আশপাশ অসহায় দৃষ্টিতে তাকিয়ে দেখলো প্রণয় একটু দূরে দাঁড়িয়ে কারো সঙ্গে কথা বলছে। কথার ফাঁকে তার দিকে তাকাচ্ছেও। দীর্ঘশ্বাস ছাড়ল শাহিনুর। শেষে প্রণয়ের মা প্রেরণা যখন সকলের তাল মিলিয়ে বলল, আমার ঘরে আসার কথা জমিদারের বাচ্চা, অথচ আসলো এক বাইজির বাচ্চা। এবার আর সহ্য করতে পারল না শারমিন বাইজির মেয়ে শাহিনুর। নিবু নিবু প্রদীপ হঠাৎ জ্বলে উঠল। জড়সড় হয়ে বসে থাকা লাল টুকটুকে বধূ যখন এভাবে হঠাৎ জ্বলে উঠল, সিনা উঁচু করে সকলের সামনে দাঁড়িয়ে সকলের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। উপস্থিত সকলেই হতভম্ব হয়ে তাকিয়ে রইল। একদিকে শাহিনুরের অপরূপ সৌন্দর্য, অপরদিকে তেজস্বী দৃষ্টি। ভীষণ রকম একটি ধাক্কা লাগলো বুকে। ইতিহাসে এ ঘটনা কি প্রথম ঘটল? কোনো নারীর
সৌন্দর্যে অন্য দু চারজন নারীর হৃদয়ে আঘাত পড়ার ঘটনা। সকলের ধ্যানমগ্ন হলো শাহিনুরের তীব্র স্বরে বলা কথাগুলো শুনে। আমি বাইজি কন্যা, এ কথাটি কখনোই অস্বীকার করিনি, করব না। শারমিন বাইজির কন্যা হিসাবে আমি গর্বিত। এখানে উপস্থিত দুজন ব্যক্তি খুব ভালো করেই জানে আমার পরিচয়। বাইজি কন্যা ছাড়াও এই শাহিনুর শায়লার আরেকটি পরিচয় আছে। সে পরিচয় আপনারা জানতে চান? শাহিনুর যখন তেজিরূপে বসা থেকে উঠে দাঁড়ালো, তখনই তার পাশে এসে দাঁড়িয়েছে প্রণয়। তাই তার মুখে এহেন কথা শুনে বিস্ময়ান্বিত হয়ে আকস্মাৎ শাহিনুরের তেজস্বী মুখশ্রীতে দৃষ্টিপাত করলো। অনুভব করলো তার হৃৎপিণ্ডে ভয়ানক কম্পন ধরেছে। চারদিকে এত মানুষজন, সকলের দৃষ্টিতে সীমাহীন বিস্ময়, অগাধ কৌতূহল, আর প্রণয়ের দৃষ্টিতে আকুলতা, বক্ষস্থলে তীব্র উত্তেজনা। সেই উত্তেজনাটুকু দমিয়ে রাখতে না পেরে সকলের সম্মুখেই শাহিনুরের পাশে এসে দাঁড়ালো প্রণয়। নিজের অধিকারের জোরে এ প্রথম স্বস্তি সহকারে শাহিনুরের কোমল হাতটি চেপে ধরল। এই প্রথম শাহিনুরও প্রণয়ের থেকে নিজেকে হাতটি ছাড়ানোর চেষ্টা করলো না। হালাল স্পর্শটি সাদরে গ্রহণ করে প্রবল ধীরতার সঙ্গে ঘাড় বাঁকিয়ে প্রণয়ের দিকে নির্লিপ্ত দৃষ্টি নিক্ষেপ করলো। ভরসার সহিত হাতটি আবদ্ধ করে নিয়ে প্রণয় বলল, আমি জানতে চাই নূর, তুমি বলো। ছোট করে নিঃশ্বাস ছেড়ে প্রণয়ের থেকে দৃষ্টি সরিয়ে উপস্থিত সকলের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো সে। একে একে সকলের দিকে দৃষ্টি বুলিয়ে শেষে তাকালো অরুণা এবং প্রেরণার পানে। তাদের ভয় মিশ্রিত শুকনো মুখশ্রী দৃষ্টিগোচর হতেই তাচ্ছিল্য মাখা একটি হাসি দিয়ে বলল, সত্যের জয় নিশ্চিত। শারমিন বাইজির মেয়ে সততার সঙ্গে আজ নিজের সম্মান রক্ষা করবে। একে একে বহু বছর পূর্বে শারমিন বাইজির জীবনে ঘটে যাওয়া ঘটনা বিবৃতি করলো সে। অলিউর এবং তার মায়ের মুখোশ উন্মোচন করলো শাহিনুর শায়লা। শেষে নিজের পূর্ণ পরিচয়ও সকলকে জানালো। বাকরুদ্ধ হয়ে ঘৃণার দৃষ্টিতে দুই মায়ের দিকে তাকালো প্রণয়। ধীর কণ্ঠে বলল, আপনারা দুজন এ কোন পাপের ভাগিদার? মাথা নত হয়ে গেল অরুণা প্রেরণার। পল্লব চৌধুরী সহ উপস্থিত সকলেই বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। সকলেই এক ডাকে বলল, তার মানে ও বাইজি কন্যা নয়, সম্পর্কে অলিউরের ভাতিজি? পুরো গৃহ নীরবতায় আচ্ছন্ন হয়ে আছে। সকলে কোনো সুখ পালন করছে বোঝা দায়। সামান্য বাইজি কন্যা বলে যারা চিল্লাতো, আজকের পর সেই চিল্লানো বন্ধ হয়ে যাওয়ার সুখ, নাকি পলাশ চৌধুরী সমস্ত আকাঙ্ক্ষায় ভাটা পড়ার শোক? কোন শোকে চারদিকে এমন নিস্তব্ধতা নেমে এসেছে বোধগম্য হলো না। শাহিনুর ভেবেছিল সবার মতোই শোকে জর্জরিত হয়ে প্রণয় ভুলে যাবে আজকের রাতটির কথা, কিন্তু তাকে অবাক করে দিয়ে শবনম আর জেবাকে দিয়ে পুষ্পে সজ্জিত কক্ষে নিয়ে এলো শাহিনুরকে, যার ফলে উদ্বিগ্ন হয়ে পড়ল শাহিনুর। সেই উদ্বিগ্নতা চারগুণ বেড়ে গেল শবনম এবং জেবার কথাবার্তা শুনে। জেবা বলল, শোনো, ফজরের আজানের আগেই গোসল করে নিবা। আমার মতো ভুল করে আবার বকা খেও না। জানো আমি কি করেছিলাম? শবনম জেবাকে ধমক দিয়ে থামিয়ে দিয়ে বলল, নূর প্রণয় এলে দুজন মিলে 2 রাকাত নফল নামাজ পড়ে নেবে। ওখানে 1 গ্লাস দুধ আছে, নামাজ শেষে প্রণয়কে দেবে। আর একটি পান বানানো আছে, ওটা তুমি খাবে। হৃদস্পন্দন ক্রমাগত বেড়েই চলেছে শাহিনুরের। তার মধ্যে শবনমের কথা শুনে পালঙ্কের পাশে টেবিলে থাকা 1 গ্লাস দুধ আর পান দেখে ভীষণ উদ্দীপক হলো জড়ানো কণ্ঠে বলল, আমি পান খাই না, খেতেও পারি না। জেবা বলল, এটা বললে চলবে না। আমরা সবাই এমন নিয়ম পালন করেছি, তোমাকেও করতে হবে। এটা নিয়ম, তাই না আপা? শবনম সম্মতি দিয়ে বলল, হ্যাঁ নূর, যা বলেছি অবশ্যই মানবে। আমরা এবার আসি। শাহিনুরের বুকটা ধক করে উঠল। সহসা শবনমের একটি হাত চেপে ধরল। শবনম ফিরে তাকাতেই দেখল শাহিনুরের চোখে মুখে ভয়ের ছাপ, নিঃশ্বাসে প্রচণ্ড অস্থিরতা। সবটা বুঝে সে শাহিনুরকে বুকে টেনে নিল, মাথায় হাত বুলিয়ে বলল, ভয় পেও না বোন। আমার ডাক্তার দেবরটা তোমাকে খুব ভালোবাসে। সে তোমায় ভালোবাসায় মুড়িয়ে রাখবে। দেখো, প্রথম রাতটা তো তাই এমন হচ্ছে, আমাদেরও হয়েছে। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, একটুও ভয় পাবে না। মনে রেখো, যা হবে এটা প্রতিটি মেয়ের সাথেই হয়। বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে এটা খুবই স্বাভাবিক একটি ঘটনা। আর সময় ব্যয় করলো না শবনম, দ্রুত পায়ে কক্ষ ত্যাগ করলো সে। কিন্তু জেবা খানিক সময় পর গেল। যাওয়ার আগে শাহিনুরের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আমার দেবরকে বলল রয়ে শোয়ে। শাহিনুর আটকে উঠল। ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলো তার হাত পা। আজ তার সাথে কি হতে পারে কল্পনা করতেই গা শিউরে উঠছে। অন্তঃকোণে সূক্ষ্ম এক ব্যথা কাজ করছে। হাঁসফাঁস লাগছে খুব, কান্না করতে ইচ্ছে করছে, ছুটে চলে যেতে মন চাচ্ছে। আজ বাসর রাত নাকি ভয়ঙ্কর রাত? পুষ্পসজ্জিত বিছানার দিকে তাকিয়ে ভাবলো, এটা ফুলসজ্জা নাকি মৃত্যুসজ্জা? সারা শরীর অসাড় হয়ে আসলো শাহিনুরের। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়লো। সে মুহূর্তে প্রণয় কক্ষে এলো। দুপুরে ঘটে যাওয়া সকল ঘটনা স্মরণ করে শাহিনুরের প্রতি তার শ্রদ্ধাবোধ ধীর থেকেও ধীরতর হলো। নিজের পরিবারের প্রতি ঘৃণা পূর্বেই ছিল, আজকের পর যা আরো গাঢ় হলো। সবচেয়ে বেশি ঘৃণাবোধ করলো নিজের দাদির প্রতি। অনুভব করলো নারীরাই নারীদের বড় শত্রু। একজন নারী খুবই নিখুঁতভাবে আরেকজন নারীর জীবনে ধ্বংসস্তূপ বয়ে আনতে পারে। বক্ষস্থলে প্রশান্তি ঠেকলো এই ভেবে। তার দাদির করা ভুলটুকু অজান্তে কিছুটা হলেও শুধরে নিল সে। ভালোবাসা পবিত্র, আর এই পবিত্র অনুভূতিটির জন্য আজ এত বড় প্রাপ্তি পেল সে।
কিঞ্চিত পাপ মোচন করল জমিদার বংশের। প্রণয়ের উপস্থিতি টের পেয়ে অনড় হয়ে দাঁড়িয়ে রইল শাহিনুর। ধীর পায়ে প্রণয় এসে তার পেছনে দাঁড়ালো, মৃদুস্বরে বলল, স্নায়বিক অবস্থার তো বেহাল দশা, আমি কিন্তু একদম ঠিক আছি। কথা শেষ করে শাহিনুরের অতি নিকটে চলে এলো প্রণয়। তার পুরুষালী উত্তপ্ত নিঃশ্বাসগুলো শাহিনুরের ঘাড় ছুঁয়ে মেখে গেল সর্বাঙ্গে। বাসর রাতে বধূবেশে চিপচিপে দেহটির কাঁপাকাঁপি দেখে বুকের ভিতর তুমুল কলহ শুরু হলো। সেই কলহকে দমন করে শাহিনুরের কাছ ছুঁয়ে নিজের সামনে ঘোরালো। প্রণয়ের স্পর্শ পেয়ে যে ভয়ানক প্রতিক্রিয়া মেয়েটা দেখালো, তাতে খুব বেশি কথা বলতে পারলো না সে। শুধু সন্তর্পণে মাথায় হাত রাখলো, যার ফলে শাহিনুরের উদ্বিগ্নতা কিঞ্চিত হলেও কমলো। আর প্রণয়ের রুদ্ধশ্বাস ছেড়ে নির্নিমেষ তাকিয়ে বলল, একটু চুমু খাওয়া ছাড়া আজ তোমাকে আমি কিছুই করব না নূর, সেই একটি চুমুর জন্যই অনুমতি চাইছি। শাহিনুর তড়িৎ বেগে দুকদম পিছিয়ে গেল, তার কাছ থেকে প্রণয়ের হাত দুটোও ছেড়ে গেল। প্রণয় তার সদ্যবিবাহিত বউকে আগাগোড়া দৃষ্টিপাত করে নিয়ে ধীর কণ্ঠে বলল, আমি পেশায় একজন ডক্টর, বাংলা যাকে বলে সেবক। ডক্টর হিসাবে আমি যেমন মানবদেহ কেটে দুভাগ করতে পারি, আবার জোড়া লাগাতেও পারি। আমার চরিত্রের দুটো বৈশিষ্ট্য রয়েছে, এক, আমি ভীষণ শান্ত এবং স্বাভাবিক, দুই, আমি ভীষণ অশান্ত এবং অস্বাভাবিক। কিন্তু আজ তোমার সামনে শুধু ডক্টর প্রণয় চৌধুরী বা জমিদার পুত্র দাঁড়িয়ে নেই, আজ তোমার অর্ধাঙ্গ দাঁড়িয়ে আছে তোমার সামনে। আর আমার অর্ধাঙ্গিনী হয়ে দাঁড়িয়ে আছো তুমি। এই মুহূর্তে আমি অনুভব করছি আমার অর্ধাঙ্গিনীর কপালে আমার একটি উষ্ণ চুমুর প্রয়োজন, কিন্তু ভুল করে ফেললাম অনুমতি চেয়ে। আমার খিদে পেলে কি ভাত খাওয়ার জন্য আমি আমার পাকস্থলীর কাছে অনুমতি চাইবো? নিশ্চয়ই না। তেমনি আমার অর্ধাঙ্গিনীর চুমুর প্রয়োজন পড়লে তার কাছেও অনুমতি নেওয়ার দরকার কি? আমার অর্ধেক অঙ্গের প্রতি সব ধরনের অধিকারী রয়েছে আমার। আচম্বিত দৃষ্টিতে তাকালো শাহিনুর। প্রণয়ের অধরে দুর্বোধ্য হাসি, সে হাসি দেখে শাহিনুর অকপটে জবাব দিল, আমার চুমুর প্রয়োজন নেই। এগিয়ে এলো প্রণয়। শাহিনুর পিছিয়ে যাওয়ার জন্য উদ্যত হতে বলিষ্ঠ হাত বাড়িয়ে কোমর পেঁচিয়ে সন্নিকটে নিয়ে এলো প্রণয়। পুরো ঠোঁটজোড়া এগিয়ে গাঢ়ভাবে ললাট চুম্বন করলো। চোখ মুখ খিচে রাখলো শাহিনুর। বাঁকা এসে প্রণয় বলল, অতি আদুরে বাচ্চারা গবেট হয়, তারা খেতে চায় না, বাবা মা জোর করে খাওয়ায়। আমার কপালে অতি আদুরে বউ জুটেছে, সে জানে তার স্বামীর ভালোবাসার অভাব নেই, আর না চুমুর অভাব আছে, তাই অহংকারের নিচ থেকে কিছু চাওয়ার প্রয়োজন মনে করে না সে। বউকে চুমু না খেলে সংসারে অশান্তি বাড়ে, নতুন সংসার আমার, কোনো প্রকার অশান্তি চাই না। হকচকিয়ে গেল শাহিনুর। প্রণয় চোখ বড় বড় করে ভয় দেখিয়ে বলল, সংসারে অশান্তি কমানোর মূলমন্ত্র হচ্ছে বউকে চুমু খাওয়া। আজ প্রণয় নূরের বাসর রাত। এই দিনটাকে স্মরণীয় করার জন্য একটি উদ্যোগ নিল পলাশ। বেশ খোশ মেজাজে বাইজি গৃহে প্রবেশ করল সে। হাতে মস্ত বড় একটি কাপড়ের ব্যাগ, তাতে ভারী কিছু রয়েছে বোঝা গেল। নির্দিষ্ট একটি কক্ষে গিয়ে এক ভৃত্যকে দিয়ে খবর পাঠালো মান্নাতকে। মান্নাত এলো প্রায় 15 মিনিট পর। এত দেরি হওয়াতে পলাশ রেগে গিয়ে বিশ্রী গালাগাল করলো তাকে। সে সব নীরবে হজম করে নিল সে। অন্যদিন অল্প স্বল্প জবাব দিলেও আজ একদম নিশ্চুপ রইল, কারণ আজ প্রণয় নূর বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছে। এই মুহূর্তে নূর রয়েছে প্রণয়ের বাসরঘরে। বহু আকাঙ্ক্ষিত নারীটির চোখের সামনে ছোট ভাইয়ের বউ হয়ে গেল। এ দহন সহ্য করার মতো মানুষ পলাশ নয়, তবুও সহ্য করতে হবে। করুণা হলো খুব। সে করুণা থেকেই নীরবে সব গালিগালাজ হজম করলো। গালাগাল করতে করতেই অত্যন্ত ক্ষিপ্ত হয়ে মান্নাতকে বিছানায় ছুঁড়ে ফেললো পলাশ। দরজা বন্ধ করে পরনের শার্ট খুলতে খুলতে বিশ্রী গালি দিয়ে বলল, ওই বাইজির মেয়ের কত বড় সাহস, কত বড় সাহস! আমার চোখের সামনে আমার ভাইয়ের নামে কবুল পড়লো, আমার ভাইয়ের বাসর ঘরে ঢুকলো। ওকে ছিঁড়ে খাওয়ার কথা ছিল আমার, আর ও সুযোগ দিল আমার ভাইকে। কথাগুলো বলতে বলতে মান্নাতের উপর ঝাঁপিয়ে পড়ল সে। এক হাতে মান্নাতের চুল খামচে ধরে অন্য হাতে গলা টিপে ধরলো। বলল, আমি কেন পারলাম না, আমি কেন পারলাম না? তোমার মতো কাপুরুষ আমাকে বিধ্বস্ত করতে পারলেও নূরকে পারেনি। তোমার পরাজয় দেখে আজ আমি বড় শান্তি পাচ্ছি পলাশ। কাটা গায়ে যেন নুনের ছিটা দিল মান্নাত। সহ্য করতে না পেরে ভয়ানক রূপ ধারণ করলো পলাশ। পাগলা কুকুরের মতো মান্নাতকে খুবলে খেতে শুরু করলো সে। সারা শরীরে জঘন্যভাবে দাঁত দিয়ে আঁচড় কাটলো। তীব্র ক্রোধের সঙ্গে শারীরিক মিলন ঘটালো। মান্নাত যখন অসহনীয় হয়ে আর্তনাদ শুরু করলো, পলাশ তাকে ছেড়ে দিল। ঘর্মাক্ত শরীরে পলাশকে তখন কি ভয়ানকই না লাগছিল। আর মান্নাত গলা কাটা মুরগির মতো বিছানায় ছটফট করছিল, কাটতে কাটতে বলছিল, যত ক্ষোভ আমার কাছেই কেন পলাশ? এই ক্ষোভটা তোমার ঘরের বউকে গিয়ে দেখাও। ও, সে তো এখন মা হতে চলেছে, তাকে নিশ্চয়ই খুব আদর সোহাগ দিচ্ছ। রক্তিম চোখে এক নজর তাকালো পলাশ। শরীরে ভয়ানক আগুন জ্বলছে তার। এই আগুন থামানোর জন্য বদ্ধ উন্মাদ হয়ে গেল সে। মান্নাতের কথা শুনে তার ক্ষিপ্ততা বেড়ে গেল 1000 গুণ। বিছানার তলায় থেকে সেই কাপড়ের ব্যাগটি থেকে একটা বড় রশি বের করলো। মান্নাত স্পষ্ট দেখতে পেল পলাশ রশি দিয়ে তাকে বেঁধে ফেলার পরিকল্পনা করছে, কিন্তু গায়ের বিন্দু শক্তি না পাওয়ায় উঠতে পারল না। নগ্ন দেহে কাতর স্বরে শুধু বলল, আমার সাথে আর কিছু করো না পলাশ, আমি বাঁচবো না, আমি বোধ হয় আর বাঁচবো না। বিনিময়ে পৈশাচিক আনন্দ পেল পলাশ।
হু হা করে হেসে উঠল সে। হিংস্র জন্তুর মতো ঘাড় বাঁকিয়ে শরীর নাচিয়ে বিছানার সাথে বেঁধে ফেললো নগ্ন দেহটাকে। মান্নাত কাতস্বরে আবার বলল, আমার খুব কষ্ট হচ্ছে পলাশ। পলাশ সেদিকে ভ্রুক্ষেপ করল না। আপন চিত্তে পুরো কক্ষের বাতি নিভিয়ে দিল। ঘাড় কাত করে পালঙ্কের নিচ থেকে একটি ধারালো তলোয়ার হাতে নিল। সে তলোয়ারের কতক্ষণ আবছা আলোতে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। মান্নাত উত্তেজিত হয়ে ভীতিকর কণ্ঠে ভেঙে ভেঙে বলল, ওটা কি পলাশ, ওটা কি? পলাশ আকস্মাৎ তার স্ত্রী জনেন্দ্রিয়তে তলোয়ার ঢুকিয়ে দিল। বীভৎস এক চিৎকার দিল মান্নাত। হিংস্রতার সর্বোচ্চ পর্যায়ে চলে গিয়ে অত্যন্ত অত্যন্ত নৃশংসভাবে অসংখ্যবার একই জায়গায় আঘাত করতে শুরু করলো পলাশ। অথচ দুবার আঘাতের ফলে মৃত্যুবরণ করেছে মান্নাত। নরপিশাচ পলাশ প্রাণহীন মান্নাতকেও ছাড় দিল না। রক্তাক্ত দেহে কত শতবার তলোয়ার চালালো হিসাবের বাইরে। শেষ পর্যন্ত মুখ থেকে বক্ষস্থল অবধিও আঘাত করলো, যে আঘাতের ফলে নাক মুখ এক হয়ে চেহারা বিকৃত রূপ ধারণ করলো। বুকের দু অংশ কেটে চৌচির করে ফেললো। যতক্ষণ না মান্নাতের পুরো দেহ রক্তে রঞ্জিত না হলো ততক্ষণ থামলো না নৃশংস পলাশ। যখন থামলো তখন দু হাতের তালু এক করে মান্নাতের রক্তাক্ত দেহ থেকে রক্ত তুলে নিজের মাথায় ডাললো। ফুসফুস নিঃশ্বাস ছেড়ে অদ্ভুত স্বরে বলে উঠল, তুই ওকে বাসর সজ্জায় পাঠিয়েছিস, উপহার স্বরূপ তোকে আমি মৃত্যুসজ্জা দিলাম। সবুরুদ্দিন সব বলেছে আমায়, সব। শেষ রাত তখন। বাঁশির সুরে ঘুম ভেঙে গেল শাহিনুরের। শোয়া থেকে শটান বসে পড়ল সে। তীব্র বেগে কিছুক্ষণ নিঃশ্বাস ছেড়ে পাশে তাকিয়ে উদাম শরীরে প্রণয়কে দেখতে পেল। লোকটা বেহায়ার মতো খালি গায়ে শুয়ে আছে। ছি! লজ্জিত হয়ে চোখ সরিয়ে নিল সে। ভাবলো তাদের বাসর রাত ছিল আজ, অথচ সে এই মানুষটার সঙ্গে এক বিছানায় শুতেও নারাজ ছিল। তখনই প্রণয় তাকে ভরসা দিল, বলল, আজকের জন্য শুধু চুমুই প্রয়োজন ছিল তোমার, আর ছুবো না। নিশ্চিন্তে পাশে এসে ঘুমিয়ে পড়ো। যদি কথার হেরফের হয় তাহলে ভয়ঙ্করভাবে ছুঁয়ে দিতে পারি। বাধ্যতা বরণ করে পাশে এসে শুয়েছিল সে। কখন চোখ লেগে গেছে টেরও পায়নি। এত ভাবনার ভিড়ে আচমকায় বাঁশির সুরকে স্মরণ হলো। খেয়াল করলো এখন আর সেই সুর শোনা যাচ্ছে না, কিন্তু কোন দিক থেকে সুর আসছিল তা স্পষ্ট মনে পড়ল। দেরি না করে ছুটে চলে গেল ভেতরের কক্ষে। দ্রুত জানালা খুলে সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করলো বাইজি গৃহের দিকে, কিন্তু কিছুই দেখতে পেল না। নিরাশ চিত্তে জানালা বন্ধ করতে উদ্যত হতে চমকে তাকালো। পুকুর সই বাইজি গৃহের পশ্চাতে কেউ আছে, আর কেউ মাটি খুঁড়ছে। দুজন আগন্তুককে সূক্ষ্ম নজরে দেখলো, কিন্তু মুখ স্পষ্ট বুঝলো না। তারা দুজন লাল কাপড়ে মোড়ানো কিছু মাটিতে পুঁতে ফেললো। সহসা শাইনুর অস্ফুটে বলল, ওরা কারা? কি পুঁতছে ওরা? পরনে ফিকে কমলা বর্ণযুক্ত একটি সুতি শাড়ি, যার পাড় টকটকে লাল বর্ণের। মাথার মধ্যিখানে লম্বা সিঁথি কাটা, দুপাশের চুলগুলো যত্ন সহকারে পিছনে নিয়ে বড়সড় একটি খোঁপাও বাঁধা। হাতে কানে গলায় তেমন অলংকার নেই। সব ঘুমানোর পূর্বেই খুলে রেখেছে। কক্ষের ভিতরে ঝকঝকে আলো থাকায় নিজের হাত দুটো চোখের সামনে মেলে ধরল। দুহাত মেহেদির রঙে রাঙানো, কবজিতে মোটা দুটো স্বর্ণের বালা। শাহিনুর কিঞ্চিত চিন্তান্বিত হয়ে বালা দুটো খুলে ফেলল। তারপর তা পালঙ্কের পাশে টেবিলে রেখে দিল। বিশাল পালঙ্কের একপাশে বলিষ্ঠ দেহের প্রাপ্তবয়স্ক যুবকটি অচেতনীয় গভীর নিঃশ্বাস ছাড়ছে। দ্বিতীয়বারের মতো আবারও নজর পড়ল তার উন্মুক্ত বলবান শরীরে। আবারও লজ্জায় দৃষ্টি সরিয়ে নিল। ছোট্ট একটি নিঃশ্বাস ছেড়ে টেবিলের একপাশে থাকা টর্চটি সন্তর্পণে উঠিয়ে নিল। পা বাড়ালো উপযুক্ত জায়গাটির উদ্দেশ্যে। শেষ রাতে বাসরঘর ছেড়ে স্বামীকে ঘুমন্ত অবস্থায় বিছানায় রেখে অতি গোপনে নববধূ গৃহ ছেড়ে বেরিয়ে গেল। সদর দরজা পেরিয়ে পাঁচফোড়ন গৃহের পশ্চাৎমুখী হতেই চারদিক ফজরের আজান ধ্বনিতে মুখরিত হয়ে উঠল। ত্বরিত গতিতে ফেলা চরণদ্বয় সহসা থামিয়ে দিল শাইনুর। শাড়ির আঁচল টেনে মাথায় ঘুমটা দিল। মনে পড়ে গেল তার আম্মার কথা। আজানের সময় মাথায় কাপড় দিতে হয়। তার আম্মা সব সময় দিত, এবং তাকে বলতো দিতে। কখনো কখনো শারমিন নিজেই হাত বাড়িয়ে মাথায় কাপড় টেনে দিত। পুরনো স্মৃতি ভাবতে ভাবতে আবারও পা বাড়ালো শাহিনুর। জমিদার বাড়িতে রহস্যের শেষ নেই। প্রতিটি চরিত্রের মাঝেই রহস্য আর রহস্য। শুধু চরিত্র নয়, শাহিনুরের মনে হচ্ছে গৃহের প্রতিটি কোনায় কোনায় জমিদারের ভূমির তলদেশ অব্দিও রহস্য দেবে আছে, আর সব তাকে উন্মোচন করতে হবে। তার দৃঢ় বিশ্বাস তার আম্মাকে অলিউর খুন করেনি। যদি তাই হতো, অলিউর বেঁচে থাকতো, সে মরে যেত না। যোজন বিয়োজন চিন্তায় বিভোর হয়েই সেই কাঙ্ক্ষিত স্থানে এসে পৌঁছালো শাহিনুর, যে স্থানে কিছু সময় পূর্বে দুজন আগন্তুক এসেছিল। ডান দিক থেকে সামান্য দূরেই শারমিনের কবর অবস্থিত। টর্চ উঁচিয়ে আম্মার কবরটায় দৃষ্টি বুলালো। চাপা একটি নিঃশ্বাস ত্যাগ করে দৃষ্টি সরিয়ে নিল এবং সূক্ষ্মভাবে তাজা ঝুরঝুরে মৃত্তিকার দিকে দৃষ্টিপাত করলো। আশেপাশে সচেতন দৃষ্টি বুলিয়ে নিচু হয়ে তাজা মাটিতে স্পর্শ করলো সে। সঙ্গে সঙ্গে হৃৎপিণ্ডটা মুচড়ে উঠল। কেন জানি কান্না পেল খুব। এই কান্নার অর্থ খুঁজে পেল না। মাটির সঙ্গে কান্নার কোনো সম্পর্ক আছে নাকি? হয়তো আছে, গভীর কোনো সম্পর্ক। আরেক পলক আমার কবরে দৃষ্টি নিক্ষেপ করলো শাইনুর। মানুষ মারা যাওয়ার পর যখন তাকে কবর দেওয়া হয় তখন ঝুরঝুরে মাটি দিয়েই কবর দেওয়া হয়।
যে মাটিকে অনেকে বলে তাজা মাটি। বুকের ভিতর সূক্ষ্ম এক ব্যথা অনুভব করলো শাহিনুর। কেন জানি আপনজন হারানোর ব্যথার আভাস পেল সেখানে। চারিদিকের মৃদুমন্দ বাতাসে শরীর কেঁপে উঠল। বক্ষ গহ্বরে ঘুমট ভাব স্পষ্ট। এক হাতে টর্চ লাইট ধরে অপর হাতে উঁচু হয়ে ওঠা তাজা ঝুরঝুরে মাটি সরাতে শুরু করলো। রক্তের সম্পর্কের পর এই পৃথিবীতে সবচেয়ে বড় একটি সম্পর্ক হলো আত্মার সম্পর্ক। আত্মার টান রক্তের চেয়েও তীব্র হয়। সেই টানেই হয়তো ছুটে এসেছে শাহিনুর তার প্রিয় বুবুর টানে। মান্নাত বুবু, দ্বিতীয় মা মান্নাত বাইজি। প্রায় 1 মিনিট এভাবে মাটি সরালো শাহিনুর। বেরিয়ে এলো কাঙ্ক্ষিত বস্তুটি, যেটি সে ডাক্তার সাহেবের কক্ষ থেকে স্বল্প আলোয় দুজন ব্যক্তিকে পুঁততে দেখেছিল। লাল কাপড়ে গোল করে মোড়ানো ভারী বস্তুটিতে স্পষ্ট করতেই তার শুভ্র হাত লাল তরলে রঞ্জিত হয়ে গেল। সর্বাঙ্গ ভয়ঙ্কর মাত্রায় কেঁপে উঠল। গণ্ডস্থল থেকে বক্ষস্থল পর্যন্ত শুষ্ক কাষ্ঠতে পরিণত হলো। এক হাতে টর্চ ধরে অপর হাতে কাঁপা কাঁপা হাতের তালু দেখলো। তীব্র উত্তেজনায় বুক ধরপড় করতে শুরু করলো। শুকনো এক ঢোক গিলে টর্চটা মাটিতে শুয়ে দুহাতে ভেজা লাল পুটলির বাঁধন খুলে ফেললো। কি বীভৎস এক দৃশ্যের সম্মুখীন সে হলো, তা কেবল এক উপরওয়ালাই জানলো। থরথর করে কাঁপতে কাঁপতে মৃদু আওয়াজ বেরিয়ে এলো শাহিনুরের মুখ দিয়ে। কেমন ছটফটিয়ে উঠলো ওর আত্মা। থরথর করে কাঁপতে থাকা একটি হাত বাড়িয়ে টর্চ লাইটটা উঁচিয়ে ধরতে একটি সম্পূর্ণ বিক্ষিপ্ত নগ্ন দেহ স্পষ্ট দেখতে পেল। সঙ্গে সঙ্গে ছিটকে দূরে সরে গেল। টর্চ লাইট পড়ে গেল মাটিতে। শাহিনুর দু হাতে মুখ চেপে ধরে গগন বিদারী এক চিৎকার দিল, মান্নাত বুবু! চারিদিকে তখন ধীরে ধীরে আলো ফুটছে। ঘন অন্ধকার কেটে গিয়েছে। আবছা আলো নিমজ্জিত হয়ে আছে চারপাশ। শাহিনুরের দুহাত রক্তে এবং মাটিতে মাখামাখি হয়ে আছে। প্রচণ্ড যত্ন নিয়ে সে মান্নাতের সুদূরী দেহের খণ্ড খণ্ড অংশগুলো মাটি চাপা দিয়ে দিল। এক পলক আম্মার কবরে তাকিয়ে আরেক পলক তাকালো মান্নাতের সদ্যদেয়া কবরের পানে। হাহাকার মিশ্রিত এক নিঃশ্বাস ত্যাগ করে বিড়বিড় করে বলল, তোমাদের কান্নায় একদিন হাসি ফুটবে। এই মাটির অভিশাপ ওদের ধ্বংস করে দেবে। মান্নাত বুবু, আমি কাউকে ছাড়বো না। তুমি দেখে নিও বুবু, আমি কাউকেই ছাড়বো না। এক মুঠো মৃত্তিকা তুলে নিজের মাথায় দুগালে দুবাহুতে যত্ন করে মাখিয়ে নিল শাহিনুর। বলল, শেষ আদরটুকু নিয়ে নিলাম বুবু। এই মাটি ছুঁয়ে কসম করলাম, ওই দুজনকে খুঁজে বের করে আমার আম্মার খুনিকে, তোমার বীভৎস খুনের পিছনে যে বা যারা আছে প্রত্যেকের রক্তে গোসল করব আমি। স্নানাগার থেকে পানির শব্দ পেয়ে প্রণয়ের ঘুম ছেড়ে গেল। পাশে ফিরে ফাঁকা বিছানা দেখে নিঃশব্দে উঠে বলল সে। ভ্রুকুচকে স্নানাগারের দরজার পানে তাকিয়ে বিড়বিড় করে বলল, এই ভোরেও গোসল করছি কেন? আমাদের তো কিছু হয়নি। গুরুগম্ভীর একটি নিঃশ্বাস ত্যাগ করে বিছানা ছাড়ল সে। বেশ কিছুক্ষণ রুমে পায়চারি করে গলায় তোয়ালে ঝুলিয়ে স্নানাগারে সামনে দাঁড়ালো। 4 মিনিট পর লাল রঙের একটি জামদানি শাড়ি পরা অবস্থায় বের হলো শাহিনুর। মাথায় তোয়ালে পেঁচানো, হাতে একটি ছোট বালতি। প্রণয় দেখলো সেখানে গতকাল রাতে পরা কাপড়গুলোই পৃষ্ঠকরণভাবে রয়েছে। সাধারণত গোসলের পর 15-16 বছর বয়সী কিশোরীকে যে রূপে প্রত্যাশা করেছিল, শাহিনুরকে ঠিক সেই রূপে পেল না। শাহিনুরের স্বচ্ছ দৃষ্টিজোড়ায় ঘনীভূত হয়ে আছে অজস্র অশ্রুকণায়। এক মুহূর্তের জন্য মনে হলো সে অশ্রুকণার বর্ণ আজ রক্তিম। প্রণয়ের বুকের ভিতর ছটফটে অনুভূতি সৃষ্টি হলো। সহসা এক হাত বাড়িয়ে আলতো হাতে শাহিনুরের কপাল ছুঁয়ে প্রশ্ন করলো, কি হয়েছে তোমার? শাহিনুর মুখ ফিরিয়ে নিল। প্রণয়কে পাশ কাটিয়ে 2 কদম এগিয়ে নম্র কণ্ঠে বলল, এই কাপড়গুলো কোথায় শুকাতে দেব? কিঞ্চিত রাগ হলো প্রণয়ের। অপমানে 2 বাহুর পেশিগুলো ফুলে ফেপে উঠল। চোয়াল শক্ত করে জবাব দিতে ইচ্ছে করলো। কত বড় স্পর্ধা তোমার, আমার প্রশ্নের জবাব দাও না। পরক্ষণেই রাগটুকু নিয়ন্ত্রণ করে শাহিনুরের সম্মুখে গিয়ে দাঁড়ালো। আবারও দেখতে পেল রক্তিম দুটো চোখ। সে চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে প্রশ্ন করলো, ভোর সকালে উঠে গোসল করে চোখ মুখের এই হাল করার কোনো মানে হয়? শাহিনুর কি জবাব দেবে বুঝতে পারল না। প্রণয় যেন কোনো মতেই তাকে সন্দেহ না করে, তাই অকপটে জবাব দিল, ভাবি বলে দিয়েছিল আগে ভাগেই গোসল ছেড়ে নিতে। আর সময় ব্যয় করলো না শাহিনুর। বালতি হাতেই কক্ষ ছাড়তে উদ্যত হলো। হতবুদ্ধি অবস্থায় তড়িত বেগে হাত বাড়িয়ে শাহিনুরের একটি হাত টেনে ধরল প্রণয়। কেঁপে উঠল শাহিনুর। চোখ বন্ধ করে রুদ্ধশ্বাস ছাড়ল। কট শব্দ করে বালতিটা নিচে পড়ে গেল। ধীর পায়ে গিয়ে শাহিনুরের সামনে এসে গাঢ় চোখে তাকালো প্রণয়। বলল, এসব নিয়ে বাইরে যেও না, ওপাশে বারান্দা আছে, সেখানে শুকা দাও। শাহিনুর চট করে হাত সরিয়ে বালতি তুলে বারান্দায় চলে গেল। দীর্ঘশ্বাস ছেড়ে প্রণয়ও স্নানাগারে ঢুকে পড়ল। মাথাটা ঝিমঝিম করছে তার। কিছুক্ষণ পূর্বে বলা শাহিনুরের কথাটি মনে করছে আর ভাবছে, নূর এটা কি বলল? ভাবি সকাল সকাল গোসল করতে বলেছে বলেই করলো। মানে সিরিয়াসলি ও সত্যি ভাবির কথা শুনে এটা করলো? বারান্দায় কাপড় মেলে দিয়ে আসার পরপরই মাথাটা কেমন চক্কর দিল শাহিনুরের। গা গোলাচ্ছে কেমন। বারবার সেই দৃশ্যটি মনে পড়ছে তার। অন্তর কাঁপিয়ে শুধু একটি কথাই ভেসে চলেছে, মান্নাত বুবু তুমি নেই, তুমিও নেই।
ঘন ঘন নিঃশ্বাস ছাড়তে শুরু করলো সে। পালঙ্কে বসে দুহাতে ভর করে নিচের দিকে মাথা রেখে ক্রমাগত নিঃশ্বাস ছাড়তে লাগলো। প্রণয় এসে তাকে ওভাবে দেখতে পেয়ে ঘাবড়ে গেল। ব্যস্ত গতিতে কাছে এসে কাঁধ স্পর্শ করে বলল, তুমি ঠিক আছো? শাহিনুর কিছু বলল না, বিন্দু প্রতিক্রিয়াও দেখালো না সে। প্রণয় আরেকটু ঘেসে বসে ধরলো তাকে। শাহিনুর কেমন করে যেন শরীর ছেড়ে দিল। ওর মাথায় এসে ঠেকলো প্রণয়ের বাহুতে। বুকের ভিতর ধক করে উঠলো প্রণয়ের। আতঙ্কিত কণ্ঠে কয়েকবার ডাকলো শাহিনুরকে। জবাব দিল না শাহিনুর। প্রণয় ওকে শুয়ে দিল। শাহিনুর নিশ্চুপ হয়ে পড়ে রইল বিছানায়। প্রণয় আদুরে হাতে ওর ললাটে স্পর্শ করলো। জ্বর নেই। স্বস্তি নিয়ে মাথায় হাত বুলালো। নরম গলায় প্রশ্ন করলো, নূর, তোমার শরীর খারাপ লাগছে? শাহিনুর মাথা নাড়িয়ে অসম্মতি জানালো। তার ভারী নিঃশ্বাসের শব্দে প্রণয় বলল, কি হয়েছে? কিছু হয়নি, আপনি সরুন। প্রণয় সরল না, বরং আরেকটু কাছে গেল। আরেকটু গভীর হলো। ওর কপালের সঙ্গে কপাল ছুঁয়ে প্রশ্ন করলো, গতকাল রাতে কি বলেছি ভুলে যাওনি নিশ্চয়ই? অর্ধাঙ্গিনী তুমি আমার, তোমার সবটা জানার অধিকার রয়েছে আমার। রক্তিম দৃষ্টি জোড়া মেলে তাকালো শাহিনুর। প্রণয়ের ছোট ছোট গভীর দৃষ্টি মিলিয়ে চাপা একটি নিঃশ্বাস ত্যাগ করলো। প্রণয় তাকিয়েই রইল। তাকে অবাক করে দিয়ে শাহিনুর কাঁপা কাঁপা হাতে তার এক গাল স্পর্শ করলো। থেমে থেমে বলল, ডাক্তার সাহেব, আমি মিথ্যে কথা বলতে চাই না, আর সত্যিটা আপনাকে জানাতে চাই না, তাই কোনো প্রশ্ন করবেন না। উদ্বিগ্ন বক্ষে সহসা শান্তি অনুভব করলো প্রণয়। শান্তির স্বরূপ ঠিক এমন যেন চৈত্র মাসের মরুভূমির বুকে শত শত বরফখণ্ড ঢেলে দিল কেউ। কর্ণকুহরে শীতল হাওয়ারা ছুঁয়ে দিল। শাহিনুরের মুখে ডাক্তার সাহেব শব্দটি শুনে মনে হলো এ প্রথম এমন সম্মানের সঙ্গে কেউ তাকে ডাকলো। মন বলল আর একটিবার ডাক্তার সাহেব বলার জন্য আদেশ করতে, কিন্তু মুখ ফুটে কিছু বলল না। কঠিন ব্যক্তিত্বটুকুর পুরোটাই খোয়ানোর মতো মন তার হলো না। সে সরে গেল। কক্ষের বাইরে থেকে আওয়াজ এলো, নতুন ভাবি উঠছেন? প্রণয় শাহিনুরের দিকে তাকিয়ে দেখলো সে চোখ বুজে শুয়ে আছে। তাই ভিত্তের উদ্দেশ্যে বলল, কি প্রয়োজন? ধারের ওপাশ থেকে বলল, জনাব আমাকে বড়গিন্নি পাঠাইছে নতুন ভাবিরে পাকঘরে নিয়ে যাওয়ার জন্য। বিয়ের পরের দিন সকাল সকাল নতুন বউকে, ছেলের বউকে রান্না করে আশা করেন শাশুড়ি মায়েরা, তেমনি হয়তো ওনা আর প্রেরণা আশা করছে। তাই প্রণয় চিন্তিত হয়ে বলল, আপনি দাঁড়ানো আসছে। মাথায় ঘুমটা টেনে নবাবতী রূপে কক্ষ থেকে বের হলো শাহিনুর। ধারের সামনেই তার বয়সী এক বৃদ্ধকে দেখতে পেল। মেয়েটি সুন্দরী নয়, ভীষণ সুন্দরী। শাহিনুরের মনে হলো এ মেয়েটি জমিদার বাড়ির কাজের লোক হতেই পারে না। পরক্ষণে আপন মনে প্রশ্ন জেগে উঠল, হঠাৎ এমন মনে হচ্ছে কেন তার? দেখতে সুন্দরী বলে সে কি কাজের লোক হতে পারে না? শাহিনুর কিছু বলার পূর্বে মেয়েটি বলল, নতুন ভাবি, আমার নাম ময়না। আপনার দরকার অদরকার সব কিছুর জন্যই আমারে ঠিক করা হয়েছে। আমি এবারই দাসী আছিলাম, কিন্তু আজ থেকে একেবারে আপনার খাস দাসী করা হয়েছে আমারে। শাহিনুর ভ্রুদয় কুঁচকে গেল। ময়নাকে আপাদমস্তক দেখে নিয়ে প্রশ্ন করলো, কে তোমাকে আমার খাস দাসী করে পাঠালো? ডেব ডেব করে তাকিয়ে আছে ময়না। সূক্ষ্ম নজরে তার চাহনি দেখলে মনে হবে সে কিছু খোঁজার চেষ্টা করছে। শাহিনুর তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিয়ে বলল, ময়না, আমি কিছু প্রশ্ন করেছি। নড়ে চড়ে দাঁড়ালো ময়না। কিঞ্চিত সংকুচিত হয়ে গেল সে। বলল, বড়গিন্নি পাঠাইছে আমারে, বড়গিন্নি পাঠাইছে আমারে। শাহিনুর সন্দেহ মিশ্রিত কণ্ঠে বলল, চলো যাই। দুজনেই রান্নাঘরের উদ্দেশ্যে পা বাড়ালো। যেতে যেতেই শাহিনুর আবার প্রশ্ন করলো, কতদিন এবারই কাজ করছো? এই আজ 15 দিন। হাঁটা পা থেমে গেল শাহিনুরের। আরেক পলক ময়নাকে দেখে নিল সে। ময়না কেমন চোরা চোরা চোখে আশেপাশে তাকালো। শাহিনুর আবার হাঁটতে শুরু করলো। ময়নাও এগিয়ে চলল। রান্নাঘরে যাওয়ার পথ থেকে বৈঠকখানা স্পষ্ট দেখা যায়। ময়না আগে শাহিনুর পিছে হেঁটে যাচ্ছিল। আকস্মাৎ শাহিনুরের দৃষ্টি পড়ল বৈঠকখানার দিকে। পলাশ আর রঙন একসঙ্গে বসে চা পান করছে। অত্যন্ত গম্ভীর বনিতায় পলাশ কিছু বলছে আর রঙন মাথা নেড়ে নেড়ে সবটা শুনছে। এ দৃশ্য দেখে বক্ষস্থল কেঁপে উঠল শাহিনুরের। চরণদ্বয় আচমকাই থামিয়ে দিয়ে উষ্ঠ কাঁপিয়ে নিচু কণ্ঠে বলল, বাসিওলা। ঠিক সে মুহূর্তে পেছন থেকে ডেকে উঠল প্রণয়। বলল, নূর, দাঁড়াও। বৈঠকখানা থেকে পলাশ রঙন দুজনেই গাড় বাঁকিয়ে তাকালো। শাহিনুরের সঙ্গে চোখাচোখি হয়ে গেল রঙনের। পলাশ শাহিনুরের পা থেকে মাথা অবধি কামুক দৃষ্টি বুলালো। শেষ দৃষ্টি ঠাঁই রাখলো শাহিনুরের গণ্ডস্থলে। একমাত্র একটি জায়গায় সে কাপড়বিহীন স্বস্তি নিয়ে দেখতে পারল। বিড়বিড় করে বলল, সারা রাত মস্তি করে এখন ধাইকা ডুইকা বাইর হইছে বাইজির বাচ্চা। প্রণয় এসে পলাশের দৃষ্টিকে বাধা দিয়ে দাঁড়ালো। পলাশের চোয়াল শক্ত হয়ে গেল। এক হাত শক্ত মুঠ করে চায়ের কাপটি ঠাস করে টেবিলে রাখলো। কিছু দেখতে না পেলেও শুনতে পেল সে, কিন্তু রঙ্গন সবটা স্পষ্ট দেখতেও পেল, শুনতেও পেল। প্রণয় বলল, তোমার হাত দুটো দেখি। শাহিনুর রঙ্গনের দিকে তাকিয়েই হাত দুটো বাড়িয়ে দিল। নাকে বেশ বড়সড় একটি নাকফুল রয়েছে শাহিনুরের। প্রণয় সেদিকে এক পলক তাকিয়ে দুটো বালা সযত্নে ওর কমল হস্তে পরিয়ে দিল। তারপর ওর দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে উঠল, বিয়ের পর এগুলো সবসময় পড়তে হয়। বাঙালি নারীরা সর্বক্ষণ এগুলো পরে থাকে স্বামীর জন্য। তুমি বিবাহিত, তুমি আমার বউ, আর সিলস্বরূপ আপাতত এই গহনা রইল। একদিন জীবন্ত সিলমোহর দেব ইনশাআল্লাহ। এই ছিল বাইজি কন্যার 31 থেকে 33 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।